আজকের ভিডিওতে প্রথমেই বলে রাখি, এত বড় ব্লগ আমি আজকে পর্যন্ত কোনো দিন দিইনি আমার পেজে। কিন্তু আজকের ভিডিওটা একটু বেশি বড়ই হতে চলেছে। কিন্তু কী আর করা যাবে বলো, আমি তো ভেবেছিলাম দুটো পার্টে ভাগ করব। কিন্তু সেটা আর করলাম না, যেহেতু সারা দিনের ব্লগ ছিল সেই জন্য ভাবলাম একটা ব্লগেই শেয়ার করি। সেদিনটা সকাল হয়েছিল অনেক সকাল সকাল, প্রায় ভোর 4টে থেকে 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আগের দিন রাত 10টার সময় আমাদের ঠিক হয়েছিল আমরা বড় মার কাছে দর্শন করতে যাব। আর নৈহাটি যাওয়া আমাদের কাছে কিন্তু একটা অন্যরকমই আলাদা অনুভূতি ছিল, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম সবাই মিলে নৈহাটি যাব, কিন্তু হয়ে উঠছিল না। হঠাৎ প্ল্যানিংয়ের মধ্যেই যাওয়া হলো। ওই যে বলে না, মন টানলে ঠিক যেতে তুমি বাধ্য। আর যখন তোমার দেখবে ইচ্ছা যাবে বা ঠাকুর যখন টানাবে, ঠিক তখন তুমি কিন্তু সেই জায়গাটা ঠিক পৌঁছে যাবে। সেই রকমই কিন্তু আমাদের সাথেও ঘটে গেল। আমরা ঠিক তার আগের দিন রাত 10টা থেকে 10:30টার মধ্যেই ঠিক করলাম যে নৈহাটি যাব। আর সবারই যেহেতু ছুটি ছাটা ছিল, সেই জন্য কিন্তু রবিবার দিনটাই বেছে নিয়েছিলাম। তারপরে অনেক তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের কিন্তু লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত ট্রেন কিন্তু এখনও ঢোকেনি। স্টেশনে এসে দেখছি, আর বাড়ি থেকে ভেবেছিলাম যে ট্রেন হয়তো আমরা আর পাবো না, আজকে অন্য ট্রেনেই যেতে হবে বা বাড়ি ঘুরে যেতে হবে, কিন্তু সেটা আর হয়নি। তারপরে দেখছি ট্রেন কিন্তু এখনও পাত্তা নেই। আর বাড়ি থেকে যখন বেরোই তখন কিন্তু 6টা 10 বেজে গেছে, আর 6টা 20-তে ট্রেন। আমাদের বাড়ি থেকে স্টেশন আসতে মিনিমাম 5 থেকে 8 মিনিট টাইম লাগে। তারপরে কিন্তু ট্রেনটা দেখলাম এখনও পর্যন্ত অনেকক্ষণ টাইম বাকি আছে, আর যেহেতু অনেকটা সিঁড়ি উঠতে হবে সেই জন্য একটু টেনশনই ছিলাম। তারপরে সবাই মিলে তাড়াহুড়োর মধ্যে সিঁড়ি উঠে পড়লাম। আর স্টেশনে গিয়ে দেখি তখনও পর্যন্ত কিন্তু হাওড়ার একটা ট্রেন ছিল, সেটাও কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আমরা তো হাওড়ার দিকে যাব না, শিয়ালদার দিকে, সেই জন্য কিন্তু ট্রেনটা আমাদের একটু লেটই ছিল। তারপরে তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। আর এই যে এই সিঁড়ি ওঠার পরে ওই ওপর থেকে নিচে ট্রেন আসা যাওয়ার রাস্তাটা ভীষণ ভালো লাগে দেখতে, সেই জন্য একটু ভিডিও করছিলাম। তারপর সিঁড়ি থেকে নেমে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম আর বসেও পড়েছিলাম। আর অদ্রিত তো এক জায়গায় বসার ছেলে কিছুতেই নয়, ও তো সারা দিন সারাক্ষণ ঘুরে ঘুরেই বেড়ায়। আর সেই রকমই করছিল, একবার এই কোল একবার ওই কোল, আবার নিজে নিজে হাঁটাচলা করছিল। তারপরে যখন ট্রেনটা চলে এলো তখন কিন্তু ট্রেনের মধ্যে উঠেও পড়েছিলাম। আর প্রথমে একটু লেটই হয়েছিল ট্রেন আসতে, যেহেতু হাওড়া ট্রেনটা বাকি ছিল ওই জন্য হাওড়া ট্রেনটা দেওয়ার পরেই আমাদের ট্রেন আসছিল। আর আমি তো বারবার উকি বাড়িয়ে দেখছিলাম ট্রেনটা কখন আসছে। আসলে আমরা যখন ট্রেন স্টেশনে নেমেছি তখনও কিন্তু ওখানে কোনো মাইকিং করেনি যে ট্রেন আসছে বলে। তারপরে কিছুক্ষণ পরে ওখানে মাইক করেছিল যে ট্রেনটা আসছে, সেই জন্য কিন্তু দেখছিলাম। তারপরে বলতে বলতে ট্রেনের দেখা মিলল। সেখানে ট্রেনে উঠে তো আর এক ঝামেলা, কারণ ট্রেনে উঠে দেখি একটাও সিট নেই। ওই 2-3টে করে সিট ছিল, আর আমরা যেহেতু পিছনের দিকে দাঁড়িয়েছিলাম ওই জন্য ট্রেনের সিট কিছুক্ষণ পরে পেয়েছি। প্রায় বর্ধমান ঢোকার পরে তারপর ট্রেনের সিট পেলাম। সেখান থেকে তো বসে পড়েছিলাম সবাই মিলে। আর এইদিকে দেখো আমাদের কাছে তো অদ্রিত বসেইনি, ও তো বসবে না। ও রমা দিদুন আর দাদান থাকলে তাদেরকে তো কিছুতেই ছাড়বে না, সেই জন্য কিন্তু ও তাদের সাথেই বসেছিল। আর ওকে যতবার চেষ্টা করছে ঘুম পাড়ানো, ও তো কিছুতেই ঘুমাবে না। তারপরে বাড়ি থেকে যেহেতু সেইভাবে কিছু খেয়ে আসেনি, সেই জন্য কিন্তু বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছিল। তারপরে যেহেতু ও রমা দিদুন একটু চা নিয়েছিল, ওই যে ওই যে হকারওয়ালাগুলো আছে তাদের কাছে চা নিয়েছিল, তো তাদের কাছ থেকে চা নেওয়ার পরে সে নাকি চা খাবে, কিন্তু খালি প্যাকেটটা তাকে জল দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেটা নিয়ে কিছুক্ষণ রঙ্গভঙ্গ করার পরে আবার কিন্তু ওই যে গঙ্গা পেরিয়ে গেলাম, সেই জন্য বলছি যে এবার কিন্তু পৌঁছে গেছি। আর ওকেও তখন আর ঘুম পাড়ালাম না, কিন্তু তারপরে দেখছি আর কিছুতেই ওর ঘুম আসছে না। আর সারাদিন ওইভাবেই কিন্তু পের করেছে। আস্তে আস্তে বলতে বলতেই কিন্তু আমাদের ও নৈহাটি স্টেশন ঢুকেও পড়েছে। আর নৈহাটি স্টেশন আসার পরে ওর সাথে কিন্তু সেরকমই সবাই মিলে কথা বলছিল যে এবার তুমি ট্রেনের মধ্যে থাকবে, আমরা সবাই নামবো। ওর সাথে সারা ট্রেনটা কী করে যে মিশে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই রকমই হয়, সবাই মিলে একসাথে ঘুরতে গেলে আর ছোট বাচ্চা যদি সাথে থাকে তাহলে তার কোনো ব্যাপারই নেই, এইভাবেই টাইমটা কখন যে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। আর অনেকটা রাস্তা হলে তো আরও বেশি তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এখানে দেখো এত পরিমাণ ভিড় ছিল স্টেশনে নেমে, এই ফ্লাইওভারটা খুব ভিড় ছিল, তাই জন্যই ভাবলাম একটুখানি দাঁড়িয়ে যায়, তারপরে একটুখানি ফাঁকা হলে তারপরে উঠবো।
তারপরে যখন ট্রেন থেকে নেমে দেখি কিছুক্ষণ পরে ফাঁকা হলো, তখন কিন্তু উঠে পড়েছিলাম। তারপরে নেমেই কিন্তু ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম। আমরা তো যাচ্ছিলাম বড় মা দর্শনে, সেই জন্য কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল। আর সবাই মিলে একসাথে গেলে সেই আনন্দটা যেন আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এখানে আস্তে আস্তে দেখছি বড়মার মন্দিরটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো দাঁড়াবো না, কারণ এত পরিমাণ লাইন ছিল সে তো বলার কথা নয়। লাইনের পর লাইন ছিল, আমরা প্রায় অনেক দূর দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা দর্শন করতে পেরেছি। আবার আরেকটু দেরি হয়ে গেলে মনে হয় আজকে আর দর্শনই করতে পারতাম না, প্রায় বিকেল 4টে বেজে যেত, মানে দর্শন করতে পারলেও বাড়ি কিন্তু যেতে পারতাম না, এইরকমই হতো। আমরা যখন লাইনে দাঁড়াই তখন দেখছি আরও লোক আসছে, অনেক অনেক কাতারে কাতারে লোক আসছিল, আবার কিন্তু ওখানে দাঁড়াচ্ছিল লাইনে। সেই জন্য কিন্তু আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা কিন্তু পেয়ে গেছিলাম। আর লাইনে দাঁড়ানোর আগে এখানে কিন্তু পুজোর ডালিটাও নিয়ে নিয়েছিলাম। আমরা 2টো ডালি নিয়েছিলাম, একটা আমাদের, একটা সোনাইদের। আর এখানে আমার একটু মাথাটা মানে ওই চুড়ি দিয়ে কেটে গেছিলো, সেখানটায় অদ্রি ভীষণ ভালো করে দেখছে যে কি হয়েছে। সবাই মিলে বলা বলি করছিলাম যে চুড়িতে কী করে মাথাটা কেটে গেল, আর একটুখানি চিড়ে গেছিলো, সেই জন্য কিন্তু ওরকম করে দেখছিল। তারপর সবাই মিলে লাইনে এসে দাঁড়ালাম, আর লাইনে এসে সবাই মিলে ভীষণ হাসি ঠাট্টা করছিলাম, কারণ সময়টাও তো বের করতে হবে। আর বলতেই ভুলে গেছি, সেদিনকার ওয়েদারটা কিন্তু খুব একটা গরমও ছিল না প্রথম দিকে, মানে সকাল দিকে যখন লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন পুজো দেওয়া হলো তারপরে তো আর গরম কাকে বলে, সে গরমের দিনে আসা, সেদিনই কিন্তু বুঝতে পেরেছি যে গরমের দিনে আসলে কি পরিমাণ গরম লাগতে পারে। আর যখন লাইনে দাঁড়ালাম তারপরে কিন্তু পুজো দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু আমাদের রোদ্দুরটা বেশি পরিমাণ পেয়েছিলাম, তার আগে কিন্তু সেইভাবে রোদ্দুর পাইনি। আর খালি পায়ে তো হাঁটাই যাচ্ছিল না এইরকম, কিন্তু খালি পায়ে আসার সময় মন্দির দর্শনের সময় সেরকম কিছু মনে হয়নি, যখন বাড়ি ফিরছিলাম ঠিক তখনই কিন্তু মনে হচ্ছিল। আর এখানে দেখো আমরা কিন্তু এখানে আখের রস ছিল সেখান থেকে খাইনি, কারণ আমরা একদমই না খেয়েছিলাম সকাল থেকে। আর এখানে একদম বলতে বলতে এই যে মন্দিরের সামনে চলে এসেছি। তারপরে মন্দিরের সামনে পৌঁছাতেই দেখি ওখানে কিন্তু অনেক পুলিশ গার্ড ছিল, সেই জন্য কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি। ভিডিও করা প্রথমে ভাবছিলাম, ভয় লাগছিল যে ভিডিও করলে ওরা সবাই কী বলবে, কিন্তু আপাতত দেখলাম ভিডিও করলে কেউ কিছু বলছিল না। আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করলে তখন কিন্তু কিছু বলছিল না, আর দেখতে পেলে হয়তো ফোনটা কেড়ে নিত, কিন্তু কী আর করব, ওরা যখন প্রথমে ছিল তখন কিন্তু আর ভিডিও করিনি। তারপরে যখন মন্দির চত্বরের ভিতরে ঢুকে গেছিলাম তখন কিন্তু সেখান থেকে ভিডিও করেছিলাম। প্রথমে ঢোকার আগে এই মন্দিরের মায়ের দর্শনটা পেয়ে একটুখানি প্রণাম করে নিলাম দাঁড়িয়ে, তারপরে কিন্তু আবার লাইন দিয়েছিলাম। আর দুটোই লাইন দিতে হয়, প্রথমে একটা লাইন দিয়ে ঢুকলাম, তারপরে কিন্তু আবার লাইন দিয়ে এখানে দাঁড়াতে হবে, সেই জন্যে কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আবার লাইনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার লাইন, মানে এখানে তো অনেক ভিড় ছিল, জায়গাটাও যেহেতু ছোট সেই জন্য কিন্তু ভিড়টা বেশি পরিমাণেই লাগছিল। তারপরে তো পৌঁছে গেলাম একদম বড়মার মন্দিরের সামনে, যেটা একদম মায়ের মন্দিরের সামনেই যেটা বলে মায়ের কাছে, সেটাই পৌঁছে গেলাম। আর দেখতে দেখতে সময়টা যে কী করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর সামনে থেকে মায়ের দর্শন পাওয়া সে তো একটা আলাদাই অনুভূতি। আর তারপরে সেখানে অনেকে দেখলাম ভিডিও বানাচ্ছে, সেই জন্য আমি একটু মায়ের ভিডিও বানিয়ে নিলাম। তারপরে কিন্তু সেখানে পুজো দেওয়া হয়ে গেছিলো, আর অনেক ভিড়ভাট্টা যেহেতু ছিল, আমি আর তার রমা দিদুন দুজন মিলে অদ্রিতকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। একটুখানি দর্শন করে আমরা কিন্তু ভিড়ের ঠেলায় বাইরে বেরিয়ে গেছিলাম, মানে সাইডে। তারপরে কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে গঙ্গায়। আর সামনেই যেহেতু গঙ্গাটা ছিল সেই জন্য অনেকক্ষণ দাঁড়ানোর পরে যেহেতু খুব গরম লেগে গেছিলো, ওই জন্য ভাবলাম গঙ্গায় হাত মুখটা একটু ধুয়ে আসি। আর সবাই মিলে গঙ্গার পাড়ে এসে পা ধুলাম, হাত ধুলাম, মুখ ধুলাম। সেটা ধোয়ার পরে তারপরে ভাবলাম কি আর খাবো এখন, আর সকাল থেকে যেহেতু না খাওয়া সেই জন্যই ভাবলাম কচুরি খেলে তো একটা গ্যাস অম্বল হয়ে যাবে, তাই জন্যে ভাবলাম একটুখানি ভাত বা ফ্রায়েড রাইস এইসব টাইপেরই খাই। কিন্তু খাবারটা যে এত বাজে পরিমাণ হবে সে তো বলার কথা নয়, খাবারের এক বিন্দুও মুখে তুলতে পারিনি, এমন রেস্টুরেন্টে খাবার খেলাম সে তো আর বলার কথা নয়। তারপরে তো খাবার টাবার খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম লঞ্চে করে ব্যান্ডেল জাংশন যাব, কারণ ব্যান্ডেলে চার্চটা আমরা দেখব বলেছিলাম। আবার কিন্তু মাঝে মধ্যে গঙ্গা আসা যাবে, সেই জন্য ভাবলাম গঙ্গাতে সেইভাবে দাঁড়াবো না, কিছুক্ষণ গঙ্গাতে দাঁড়িয়ে তারপরে চললাম ব্যান্ডেল চার্চে। আর ওখানে চার্চের ওখানে অনেকটা জায়গায়, সেই জন্য ভাবলাম ওখানে গিয়ে বসে পড়বো। আর জানো তো নৈহাটি থেকে না ব্যান্ডেল চার্চ বেশি দূরে নয়,
কারণ লঞ্চে গেলে একমাত্র 5 মিনিটই সময় লাগে, প্রায় 5 মিনিট না বললেও চলে। সেই জন্য কিন্তু আরও বেশি করে যাওয়া আমাদের। আর ব্যান্ডেল চার্চ যেহেতু আগে কোনো দিন দেখিনি, সেই জন্য আরও বেশি করে গেলাম। বলতে না বলতেই আমাদের তো লঞ্চ একটা চলে এসছে। তারপরে অনেকক্ষণ ভিড় ছিল, যেহেতু একটু দেরি করে এলাম, লঞ্চেও ভিড় হয়েছিল, তাই জন্য একটু আস্তে আস্তে করে আসছিলাম আমরা। আর যেহেতু অদ্রিত আমাদের সাথে ছিল, সেই জন্য একটু ধীরে সুস্থেই যেতে হবে। আর যেতে না যেতে এখানে তো জল দেখে আমি তো একদম ফ্যান হয়ে গেছিলাম। সেই জন্যই কিন্তু এখানে আমি আর সোনা দুজনে মিলে ভিডিও করছিলাম। আর লঞ্চে তখনও ছাড়েনি, এই দিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এইদিকে যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না, সেই জন্য কিন্তু এইদিকেই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে যখন লঞ্চ ছাড়লো, তখন তো এরকম সকালের দৃশ্যটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। সকালের দৃশ্যটাই এত সুন্দর লাগছে, না জানি রাতের দৃশ্যটা কত ভালো লাগবে। বলতে বলতেই পৌঁছে গেলাম ব্যান্ডেলে, মানে একদম লঞ্চের প্রিন্সেপ ঘাটের কাছে। আর এখান থেকে প্রায় বলা যায় একদম 5 মিনিট থেকে 10 মিনিট লাগলো, তারপরে কিন্তু ব্যান্ডেল চার্চ পৌঁছে গেলাম। এটাকে প্রিন্সেপ ঘাট বলে না অন্য কিছু নাম বলে আমার ঠিক জানা নেই। আমাদেরকে তো এখানে প্রিন্সেপ ঘাটই বলছিল, সেই জন্য কিন্তু এখানে চলে এসেছিলাম। আর এখানে দেখো, এখানে আমরা কিন্তু অরুণ আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর তারপরে কিন্তু কোনো ঠান্ডা জিনিস সেভাবে খাওয়া হয়নি। আর লাইনে যখন দাঁড়িয়েছিলাম বড়মা দর্শনের আগে, তখন কিন্তু অদ্রিত খেয়েছিল লাইনে দাঁড়িয়ে। সেই জন্যই ভাবলাম একটুখানি ওখানে আইসক্রিম খেয়ে নিই। আর তারপরে সবাই মিলে আমরা আবার টোটো ধরে নিয়েছিলাম। আর টোটো ধরে প্রায় 10 মিনিটের রাস্তা। আর এখানে রাস্তায় আস্তে আস্তে বাড়িগুলো এত দারুণ লাগছিল, সে বাড়িগুলো একটু ভিডিও করলাম। বলতে বলতে পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চ। আর চার্চে ঢোকার আগে এত সুন্দর রাস্তাটা, ভীষণ ভালো লাগছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে জায়গাটা এতটাই বড় ছিল যে এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতন এখানেই কাটিয়েছি। আমরা প্রায় দুপুর 1টার সময় ঢুকেছিলাম, তারপরে কিন্তু এখানে 4টে থেকে 4:30 পর্যন্ত ছিলাম। আমাদের যেহেতু ট্রেনের টাইম অনেকটাই লেট ছিল, তাই জন্য ভাবলাম চার্চ যেহেতু বন্ধই আছে, বাকি বাইরের জায়গাটা পুরোটাই খোলা ছিল, সেই জন্যই ভাবলাম ওই জায়গাতেই বসে বসে আমরা টাইমটাই মানে এক্সপ্লোর করব। আর সেই জন্যই কিন্তু ওখানেই টাইমটা আমরা কাটালাম। আর সবাই মিলে ভীষণ মজা হচ্ছিল আর ভীষণ আনন্দ হচ্ছিল। আর যেহেতু অদ্রিত ঘুমিয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম ও একটু ঘুমিয়ে নিক, ভালো করে ওকে বিছানা পেতে দেবো, মানে ওড়না টোড়না দিয়ে ওকে বিছানা পেতে দিয়েছিলাম। সেই বিছানায় ঘুমিয়ে তারপরে কিন্তু ও উঠে পড়েছিল, দিয়ে আমাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করছিল। আর জায়গাটা যেহেতু এখানে অনেকটাই বড়, গাছের ছাওয়া আছে, সেই জন্য এখানেই বসেছিলাম। আর রোদও ছিল প্রচণ্ড, সেই জন্য কিন্তু আর কোথাও যাওয়া হয়নি। এখানে আশেপাশে অনেকগুলো মন্দির আছে বলছিল, কিন্তু সেগুলো আর দেখা হয়নি। এই গরমটা খুব পরিমাণে লাগছিল, যেহেতু ওখানে নৈহাটি যখন বড়মার দর্শন করলাম, তখন কিন্তু অতটা ভিড় মানে অতটা রোদ লাগেনি। আর যেই বড়মার দর্শন হয়ে গেল, তারপর দর্শন করে যখন বেরোচ্ছি, তখন কিন্তু মাটিতে আর পা দেওয়া যাচ্ছিল না। ওই জন্যই দেখো খুবই গরম লাগছিল। আর এখানে দেখো আস্তে না আসতেই ও কিন্তু উঠে পড়েছে, কিছুক্ষণ ঘুমানোর পরে তারপরে উঠে পড়লো। আমরা ততক্ষণে রিলস বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তারপরে চলে গেলাম এখানে একটা ফাঁকা জায়গায়। এখানে শুধু আম গাছ আর আম গাছ, কত সুন্দর করে আম গাছগুলো লাগানো দেখো। আর তার সাথে দেখো আম এত পরিমাণেই পড়েছিল, সে তো আর বলার কথা নয়। আর আম দেখে লোভটা সামলাতে পারিনি কেউই, তাই জন্যই ভাবলাম ওখানে একটা গার্ড ছিল, সেই গার্ডটাকে মানে জিজ্ঞাসা করলাম যে এই আমগুলো কি কুড়ানো যাবে। বলছে তোমরা এই ভেতরে একটা দরজা খোলা আছে, সেই দিক দিয়ে এসো, তাহলে এই আমগুলো যেগুলো পড়ে আছে সেইগুলো নিয়ে আর বেরিয়ে যেতে পারবে, কিন্তু এখানে বেশিক্ষণ ঘোরাফেরা করা যাবে না। তারপরে কে কার কথা শোনে, আমরা তো বাঙালি, সেই জন্য কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসি। আর তারপরে মাঠে ঘাটে যখন আম পড়ে থাকে বা আম গাছ দেখতে পাই, তখন তো সেই গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে আম আমরা পাড়ছিলাম। ঢিল ছুঁড়িনি, আমরা কি করছিলাম জানো তো, ওখানে যে আমগুলো পড়েছিল, যে পচা পচা মানে একটু করে খাওয়া আমগুলো, সেগুলো তো আর নেওয়া যাবে না, সেই আমগুলোকেই আমরা কিন্তু ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম আর একটা করে আম ফেলছিলাম। এইভাবে কিন্তু অনেক কটাই আম পাওয়া গেছিলো। আর সোনাই তো দেখাচ্ছিল, সোনাই এক ঢিলে নাকি একটাই আম পেড়েছে, আর ওই প্রথম আমটা পেড়েছে। তারপরে কিন্তু আমরা সবাই ছুটছিল, আমি যেহেতু খুব একটা ছুটিনি, মা আর ওই ছুটছিল, সেই জন্যে কিন্তু আম কিছুক্ষণ পাড়াপাড়ি করার পরে তারপরে একটা গার্ড এসে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। বলছে এটা কিন্তু এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলার জন্য নয়, শুধুমাত্র যেগুলো পড়েছিল সেগুলো কুড়ানোর জন্যই আপনাদেরকে বললাম। তারপরেই তো আমরা কথা মতন বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে
দেখো আমরা কিন্তু আসতে না আসতেই দেখতে পেয়েছি এখানে অনেকগুলো দোকান বসেছিল। সেই দোকানগুলো একটু মানে ভিডিও করে নিলাম। এখানে নাকি মানে শীতকালে 25 ডিসেম্বর বলো বা পয়লা জানুয়ারি বলো, সেগুলোতে কিন্তু মেলা বসে। এখন তো আর সেইভাবে মেলা নেই, শুধুমাত্র কয়েকটা দোকান বসেছিল, সেই দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখান থেকে সেভাবে কিছুই কেনাকাটি বা সেভাবে কিছুই করিনি, শুধুমাত্র ঘোরাফেরা করেই দেখলাম দোকানগুলো। আর কিন্তু খাওয়ার দোকানও অনেক কটা বসেছিল সেই জন্য। আর চার্চটা দেখলাম প্রায় 4টের সময় খোলা হলো, মানে গেটটা খুললো, সেই জন্যই কিন্তু আমরা বেশি করে আরও বাইরেই ঘোরাফেরা করছিলাম। আর যখন চার্চের ভেতরটা খুলেছিল তখন আর আমি আর সবাই কিন্তু যাইনি, বাইরেই বসেছিলাম, যেহেতু খুব ক্লান্ত হয়ে গেছিলাম। সারাদিন ঘোরাফেরা করার পরে আর এনার্জি ছিল না যে আবার যাব, আবার চার্চের ভিতরে ঢুকবো। কিন্তু মা, অদ্রিত, রমা দিদুন আর ওর কিন্তু দাদান সবাই মিলে ওরা চার্চের ভিতরে ঢুকেছিল। আর কাকিমা কাকু যেহেতু বলল যে চার্চের ভিতরটা একটু খুবই সুন্দর জায়গাটা, ওরা যেহেতু আগে এসেছে সেই জন্য কিন্তু মাকে বেশি করে নিয়ে গেল, আমাদেরকেও বলছিল নিয়ে যাব, কিন্তু আমরা আর গেলাম না। সেই জন্য কিন্তু এইখানটায় ছাওয়াতে বসেছিলাম। আর আসতে না আসতেই সবুজ এখানে মানে ঘাস পাতা এখানে ভীষণ সুন্দর বিছানো দেখে ওরা বলছিল যে একটু হাঁটাহাঁটি করি, খালি পায়ে হাঁটলে ভীষণ ভালো লাগছিলো, সেই জন্য কিন্তু ওরা এখানে ঘোরাফেরা করছিল। আর তারপরেই তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, সেই জন্য একটুখানি ঘোরাফেরা করে আমরা অনেক কিন্তু অদ্রিতকে নিয়ে খেলাধুলা করলাম। সেদিনও সারাদিন ওই সব থেকে মনে হয় বেশি আনন্দ করেছে আমাদের থেকে, কারণ ওর ঘুম বলতে কিছুই নেই, একমাত্র ঘুমিয়েছে খুব জোর 1 ঘন্টা, তার বাকি ও কিন্তু পুরো সময়টাই আনন্দ করেই কাটিয়েছে আমাদের সাথে। আর এখানের জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে খালি পায়ে হাঁটলে কি ভালোই না লাগবে। এখন তো সেভাবে খালি পায়ে আর হাঁটাই হয় না, আগে সবাই খালি পায়ে হাঁটতাম তখন কিন্তু ভীষণ ভালো লাগতো। আর এখন শুধু ঘরের মধ্যেই খালি পায়ে হাঁটা হয়, বাইরে গেলে তো আর সেভাবে হাঁটা হয় না। সেই জন্যই কিন্তু এখানে মা আর রমা কাকিমা দুজন মিলে কিন্তু খালি পায়ে হাঁটাহাঁটি করছিল, একটু ঘোরাফেরা করলো, তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আবার টোটো ধরে চলে এলাম। আর জানো তো আসার সময় না টোটোগুলো কিছুতেই বলছিল আসবো না। তারপরে কিন্তু অনেক কষ্টে আমরা কিন্তু ব্যান্ডেল চার্চ থেকে আপাতত স্টেশনে এসে পৌঁছালাম। একটু কথা কাটিও হয়েছিল আমাদের সাথে, কারণ ওরা নাকি টোটোতে বলছিল যেতে তোমরা অটোতে নিয়ে যাব, কিন্তু আমাদের অটোতে যেহেতু 5 জন হবে না সেই জন্য কিন্তু আমরা চাপলাম না। তখন বলছিল টোটোতে কিন্তু আর যাওয়া হবে না, সেই জন্য একটু কথা কাটাকাটি হওয়ার পরে টোটো একটা পেলাম, সেটাতে কিন্তু চলে এসেছিলাম। আর আসতে না আসতেই টোটোতে চেপে চলে এসে স্টেশনে এসে দুর্গাপুর আমরা নেমেও পড়েছিলাম। আর দুর্গাপুরে নামার পরে আবার কিন্তু টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম, সেই ভিডিও আর করা হয়নি, কারণ এনার্জি আর কারোর মধ্যেই ছিল না। সেই জন্য বাড়িতে এসেই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। জানি ভিডিওটা অনেকটাই বড় হলো, তাও কষ্ট করে সবাই একটু পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও তোমরা ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।